চলো। সন্ধ্যার সময় হেলথ ড্রিঙ্ক খাইয়ে দিয়েছি, তো এখন শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন ঘড়িতে সময় হয়েছে গিয়ে সন্ধ্যা 7টা মতো, আর তোমাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি। গিয়েছিলাম বোনের বাড়িতে, তো সেখান থেকে বাড়িতে এসেছি। বাড়িতে এসেই এই যে দেখো, ঘরে কিছু টুকিটাকি কাজকর্ম রয়েছে, সেইগুলো এখন করে নিচ্ছি। আদিশ্রী আমার সঙ্গেই রয়েছে, ওকে সবেমাত্র একটা ড্রেস চেঞ্জ করে পরিয়ে দিয়েছি। আর এদিকে আমি ভাবলাম কি তাহলে আমি ঘরের কাজগুলো একটু গুছিয়ে নিই, তো তারপর আমি জামাটা চেঞ্জ করে নেব। তো এদিকে দেখো, ঘরটা বলতে বিছানাটা আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই তো বাড়িতে ছিল, সেইভাবে গোছানো ছিল না। আর ঘরের মধ্যে এসে যদি দেখি যে এইভাবে সব কিছু এলোমেলো রয়েছে, সত্যি ভালো লাগে না। সেই জন্য ভাবলাম যে একটু ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে তো তারপর এই কাজগুলো করে নিই। তো এদিকে মেয়েটাকে দেখো খাটের পর তুলে দিয়েছি, আর এখন ওর চুলটা ভালো করে একটু আঁচড়ে দেবো। অনেক দূর থেকে এসেছে, আর আজকে আমাদের আসার কথা একদমই ছিল না। আজ হলো রবিবার, তো ভেবেছিলাম যে সোমবার দিন বিকালের দিকে বা সন্ধ্যার দিকে আসব। কিন্তু বাড়িতে এসে দেখি আমার শাশুড়ি মা বাড়িতে নেই। শাশুড়ি মা চলে গেছে দিদি বাড়িতে, সেই জন্য কি করব, চলে এসেছি বাড়িতে। আর রান্না বান্না 3 বেলায় তো কে করে দেবে, সেই জন্য ভাবলাম চলেই আসি। তোমাদের দাদাভাই আমাকে বারবার জানাচ্ছিল যে আজকে আসতে হবে না, তাহলে সোমবার দিন বিকালবেলা এসো, তো বাজার থেকে খাবার কিনে নিয়ে আসবো। কিন্তু সেটা শুনে আর ভালো লাগছিল না, ভাবলাম বাড়িতে চলে যাই। একটা রাতের জন্য এখানে থেকে আর কি করব। আর শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই, গেছে দিদি বাড়িতে। দিদির শরীরটা ভালো নেই, সেই জন্য চলে গেছে। আর এদিকে দেখো আমার মাম্মাম সোনা এগুলো পেয়ে প্রচণ্ড পরিমাণে খুশি। এগুলো ওর বাপি এনে দিয়েছে মেলার থেকে, খুব ভালো হয়েছে জানো তো। এখানে লায়ন রয়েছে, জিরাফ রয়েছে, তারপর টাইগার রয়েছে, অনেক কিছু আছে। তো সেগুলো ওর বাপি নিয়ে এসেছে, আর পেয়ে প্রচণ্ড পরিমাণে খুশি। আচ্ছা, তোমাদের একটা কথা আমি জানাই, আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, সেই সঙ্গে জ্বর হয়েছে। সেই জন্য আমার ভয়েসটা এমন শোনা যাচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও। কথা বলতে প্রচণ্ডই কষ্ট হচ্ছে। দুদিন আগে তো অবস্থা প্রচণ্ডই খারাপ ছিল, তো এখন একটু ভালো আছি। সেই জন্য ভাবলাম ভিডিওটা করে রেখেছি, তাহলে ভয়েসটা দিয়ে দিই। তো সেই জন্যই এই যে ভয়েসটা দিচ্ছি, না হলে প্রচণ্ডই খারাপ অবস্থা। আমি এই 2-3 দিন মতো কি কষ্ট করে যে কাজকর্ম করেছি, উপরন্তু আবার ছোট্ট একটা মেয়ে, ওকে খাওয়াতে অনেকটা সময় লাগে। তো এতটা কষ্ট হয়েছে, আর এখন তো আমি কোনো কিছু খেতেই পারছি না, মুখে একদমই রুচি নেই, খেতেই ইচ্ছা করে না। সকালের দিকে তো খাই না, খেতে গেলেই কেমন একটা বমি আসে। ঠান্ডা সর্দি লেগে, কাশি নেই কিন্তু একটু ঠান্ডা লেগেছে, আবার সেই সঙ্গে জ্বর হয়েছে। তো এদিকে দেখো মাম্মাম সোনা তো খেলেই যাচ্ছে, তবে এখন ওর চুলটা একটু ভালো করে বেঁধে দেবো। তো ভেবেছিলাম যে কোথাও একটা ঘুরতে যাব, কিন্তু এই যে শাশুড়ি মা বাড়িতে নেই। আমাদের টিকিটও হয়ে গেছে জানো তো, 10 তারিখের টিকিট। আমরা বেরোবো, কিন্তু আমাদের আর যাওয়া হলো না। আমার শাশুড়ি মা চলে গেছে দিদি বাড়িতে, তো কবে আসবে তার কোনো ঠিক নেই। আর একটা কথা আমি জানিয়ে দিই, আমি যখন কোনো জিনিসের পরিকল্পনা করি বা কাউকে যখন আমি বলে ফেলি যে আমি এখানে যাব বা এই শপিং করেছি, অনেক আনন্দ করব, তখন দেখি সেই জিনিসটা হয় না, একদমই হয় না। তো এখন থেকে ভেবেছি যে কোথায় যাব কি না যাব আর মনে মনে রাখবো, আর বলবো না কাউকে। তো এইভাবে আমি অনেকবার দেখেছি যে আমি যখন কোথাও যাব বা কিছু করব, যখন শেয়ার করে ফেলি তখন সেই জিনিসটা আর আমার পূর্ণ হয় না। প্রচণ্ডই খারাপ লাগছে। ভেবেছিলাম যে বোনের বাড়িতে গিয়ে 2 দিন থাকবো, কিন্তু সেটা আর থাকতে পারিনি। তো বাড়িতে এই অবস্থা, সেখানে গিয়ে কি আর থাকা যায়, মনের মধ্যে শান্তি পাবো না, সেই জন্য চলে এসেছি। এ দেখো বাড়িতে এসেই আমি ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। যতই হোক 2 দিন বাড়িতে নেই, সেই জন্য একটু তো এলোমেলো হয়ে গেছে। সেজন্য ভাবলাম এই কাজগুলো একটু গুছিয়ে তারপর আমার মেয়েকে একটু সময় দেবো। তো এদিকে দেখো আদিশ্রী তো খেলেই যাচ্ছে। সত্যি বলতে ও খুব আনন্দে ছিল, বিশেষ করে ওর বয়সী একজন ছিল, ওর দিদিভাই। তো ওর সঙ্গে ও প্রচণ্ড খেলাধুলো করতো, সারাদিন ছোটাছুটি করতেই ছিল। তো সেই জন্য ও প্রচণ্ড আনন্দের মধ্যে দিনগুলো কাটিয়েছে।
রবিবারের পর থেকে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, এতটাই ব্যস্ত ছিলাম, বুঝতেই পারছো ছোট্ট মেয়ে আর সোমবার এমনিতেই আমার কাজের চাপ বেশি থাকে, সেজন্য আমি ভিডিও শেয়ার করতে পারিনি। আজ হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে সময় হয়েছে দুপুর 1টা। মেয়েকে স্নান করিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই। তো এখন আমার মেয়ে নাচ করছে, বাইরে গানের আওয়াজ পাচ্ছে সেই জন্য নাচ করছে। আজ হলো দোল উৎসব, তো অনেকটা প্ল্যান করেছিলাম যে আমি, আমার মেয়ে, আমার হাজবেন্ড 3জন মিলে বেরোবো, দিনটাতে খুব সুন্দরভাবে আনন্দ করব, কিন্তু সেটা আর হলো কোথায়, সেটাও হলো না। তো সেই জন্য এই যে দেখো আমরা 2জন বাড়িতে রয়েছি, আর কেউ নেই, আমার শ্বশুরমশাই জমিতে, তো আমার হাজবেন্ড দেওর কেউই বাড়িতে নেই, আমরা 2জন রয়েছি। আর রান্না বান্না করতে হবে আমাদের বাড়িতে, আর যা কিছু হোক কি না হোক 3 বেলায় রান্না করতেই হবে। তো এদিকে কি কি রান্না করব চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছ ভেটকি মাছ, এখানে ভেটকি মাছের মাথা রয়েছে, যেটা আমি নিয়ে এসেছি আমার বোনের বাড়ির থেকে। আমি বোনের বাড়ির থেকে খেয়েছি, সেই জন্য বললাম আমাকে একটু কিনে দিবি। প্রায় 3.5 কেজি কিনেছিল, তো 1 কেজি মতো ও রান্না করেছিল আর বাকিটা আমি নিয়ে এসেছি। তো এখানে সবটা নেই, আমি কিছু কিছু নিয়ে এসেছি, রান্না করব, আর বাকিটা ফ্রিজের মধ্যেই রয়েছে। তো এদিকে কি কি রান্না করেছি চলো তোমাদের একটু দেখাই। এখানে ভেন্ডি দিয়ে আর বেলে মাছ দিয়ে আমি তরকারি রান্না করেছি, আর এদিকে পটল আলু দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে তরকারি রান্না করেছি। এই দেশি ট্যাংরাগুলো খেতে প্রচণ্ডই ভালো লাগে। আর এখন ভাবলাম লাস্টে তাহলে এই ভেটকি মাছের মাথাটা রান্না করে নিই। সত্যি বলতে এতটা পরিমাণে টেস্ট লাগে খেতে, অসাধারণ লাগে। বোনের বাড়িতে খেয়েছি, সেই জন্য ভাবলাম বাড়িতে একটু নিয়ে যাই, সবাইকে টেস্ট করাবো। তো সেই জন্য ভাবলাম দোল উৎসব আজকে, তো আজই রান্না করি। আর মাংস আনতে বারণ করেছি, সেই জন্য আজ আর মাংস আনিনি। তো এদিকে দেখো এইভাবে রান্না করব, হালকা একটু ভেজে নিয়েছি, মানে ভেজে নিয়েছি বলতে হালকা একটু নুন হলুদ দিয়ে এখন আমি একটু ভেজে নেব। সত্যি বলতে আমি ভেটকি মাছের মাথা কোনোদিন খাইনি, আর বোন যেভাবে রান্না করেছিল এতটা পরিমাণে টেস্ট লেগেছিল, ভাবলাম সেইভাবেই রান্না করব, আর ওইভাবেই ভালো লাগে খেতে। আর এদিকে মাছের মাথাগুলো আমি এইভাবে হালকা করে ভেজে নেব। তো তারপর সমস্ত রকমের মশলা, মাংসের মধ্যে যত রকমের মশলা দেয় পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু দিয়েছি। তো তারপর এদিকে হালকা অল্প গামাখা ঝোল দিয়ে আমি এই যে দেখো মাথা রান্না করে নিয়েছি, এর মধ্যে একটু আলু দিয়েছি হালকা করে। তো 2-1 পিস করে খাবো, আর খেতে তো অসাধারণ হয়েছিল। তো যাই হোক, এই যে হচ্ছে আজকে দুপুরে রান্না বান্না, বেশি কিছু না। তবে আজকে সারাটা দিন কিভাবে আমার কেটেছে সেটাই আমি বুঝে উঠতে পারলাম না। সত্যি বলতে প্রচণ্ডই খারাপ লাগছিল। আজ হলো দোল উৎসব, তো অনেক কিছুই আমরা মনে মনে ভেবে রেখেছিলাম করব, কিন্তু সেটা কিছুই করতে পারিনি। বিশেষ করে মেয়েকে নিয়ে একটু দোল খেলবো, সেটাও পারিনি। তো রান্না থাকলে কি করব, তো এত পরিমাণে কাজের প্রেশার। তো এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, তো তারপর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি বিকাল নাগাদ। ভাবলাম হাতে সময় রয়েছে, তাহলে সময়ের অপচয় একদমই করব না। বরমশাই এগুলো মেয়ের জন্য নিয়ে এসেছে। আমার মেয়েটা কিছুই খেতে চায় না, বিশেষ করে এই ঠান্ডা সর্দি জ্বর হওয়ার পর থেকে। প্রথমে আমার মেয়ের ঠান্ডা সর্দি জ্বর হয়েছিল, তারপরে যে আমার হলো। তো ও কোনো কিছুই খেতে চাইছে না। এখন আমার ঠান্ডা সর্দির জ্বর হয়েছে, এখনই আমি বুঝতে পারছি যে আমার কি অবস্থা। কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না, খেতে বসলেই কেমন বমি আসছে, খাবারের প্রতি কোনো রুচিই নেই। তো সেই অবস্থা হয়েছে আমার মেয়ের। আচ্ছা, তোমাদের একটা কথা এখন বলবো, সেটা হচ্ছে আজকে দুপুরবেলায় আদিশ্রীর বাপি এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলো নিয়ে এসেছে। তো এখানে খেজুর রয়েছে, আলমন্ড রয়েছে, কাজু বাদাম রয়েছে, কিশমিশ রয়েছে, আর হেলথ ড্রিঙ্ক রয়েছে। ও এখন কোনো কিছু খেতে চাইছে না, সেই জন্য ওর বাপি বলল তাহলে এই ড্রাই ফ্রুটসগুলো ওকে গুঁড়ো করে তারপর কোনো খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়াতে, মানে বিভিন্ন ধরনের খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়াতে। আদিশ্রী যখন অনেকটাই ছোট ছিল তখন কিন্তু আমি এইভাবে ওকে প্রোটিন পাউডার তৈরি করে খাওয়াতাম। কিন্তু এখন যেহেতু ওর মুখে কোনো রুচি নেই, বেশ কয়েক মাস ধরে ও কোনো কিছু খেতে চাইছে না, বিশেষ করে ভাতটা তেমনভাবে খেতে চায় না, সেই জন্য প্রচণ্ড পরিমাণে মন মেজাজ খারাপ থাকে আমার ওর বাপির। ডক্টরও দেখিয়েছি, তো ডক্টর বলে এই বয়সে একটু হয়েই থাকে, বাচ্চা কাচ্চা খেতে চায় না। তো কোনো ব্যাপার না, ও ঠিকই আছে, কিন্তু আমাদের মনটা তো মানে মন মানে না আর কি। তো সেই জন্য ভাবলাম যে তাহলে এইগুলো ওকে খাওয়াবো করে। তো সেই জন্য এগুলো নিয়ে এসেছে, আর আমার মেয়েকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি দুপুরের খাবার খাইয়ে দিয়ে। তো সেই জন্য ভাবলাম যে আমার হাতে এই কাজকর্মগুলো করে নিই। দেখো আমার হাতে যখন সময় থাকে আমি বসে থাকি না, আমি ভাবি কি এই কাজগুলো কমপ্লিট করে নিই। আর ঘরগুলো এতটাই সুন্দর করেছে, সেজন্য ভাবলাম যে যদি পরিষ্কার করে না রাখি তাহলে তো নোংরা হয়ে যাবে। আর এত সুন্দর ঘরবাড়ি যদি নোংরা হয়ে থাকে তাহলে কেমন লাগে দেখতে। সেই জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, যতটা সম্ভব রাখার চেষ্টা করি। বলবো না যে পুরোপুরি রাখি, কিন্তু চেষ্টা করি সুন্দরভাবে গুছিয়ে রাখার।
আর আদিশ্রীর বাপিও এমন হয়ে গেছে, যখন দেখে যে এখানে এলোমেলো রয়েছে বা জামা কাপড়ের একদম পাহাড় হয়ে রয়েছে, তখন আমাকে বলে এগুলো গুছিয়ে রাখোনি। আসলে গোছানো দেখতে দেখতে এমন হয়ে গেছে, এখন আর এলোমেলো দেখতে পারে না। নিজে এলোমেলো রাখুক আমি বাড়ি না থাকলে, সেটা ঠিক আছে, কিন্তু আমি বাড়ি থাকলে এলোমেলো থাকলে ওর পছন্দ হয় না। আতিশ্রী আর ওর বাপি আলাদা রুমে ঘুমোচ্ছে, সেজন্য ভাবলাম যে এই রুমটা এখন আমি গুছিয়ে নিই। তো এই হচ্ছে আমার কাজকর্ম। আর সন্ধ্যা লাগলে তো আবার সন্ধ্যা প্রদীপ দিতে হবে, উপরন্তু আবার চা বানাতে হবে, মেয়ের জন্য খাবার রেডি করতে হবে। সন্ধ্যার সময় আবার হাতে অনেক কাজ। অনেকেই ভাবে জানো তো যে আমাদের মতো ঘরের বউদের ঘরে আবার কি কাজ, আমরা হয়তো পায়ের পর পা তুলে দিয়ে খাই, এটাই হয়তো অনেকেই ভাবে, কিন্তু না, আমাদের অনেক কিছু করেই খেতে হয়। উপরন্তু ছোট্ট বাচ্চা থাকলে তার তো সমস্ত কিছুই করতে হয়। আর যদি বাচ্চা 1 ঘন্টা 2 ঘন্টা ধরে খায়, তাহলে তো সেই মায়ের কোনো শান্তিই নেই, এতটা পরিমাণে কষ্ট। আর আমার মাথার মধ্যে এখন ভালোই লাগে না, মেয়ের সঙ্গে চেঁচামেচি করতে করতে, বিশেষ করে খাওয়ার সময় সত্যি বলতে মাথার মধ্যে প্রচণ্ড খারাপ লাগে। আর ওকে যখন খাওয়াতে বসবো ভাবি, তখন সত্যি এমন মনে হয় কখন আমার মেয়ের খাওয়াটা শেষ হবে। তো এমনটা মনে হচ্ছে। আর অবশ্য আদিশ্রী যখন একটু বড় হয়ে যাবে তখন অবশ্য এমনটা করবে না, তখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ভেবেছি যে এই জানলার পর্দাগুলো চেঞ্জ করব, কিন্তু সেটা আর হয়েই উঠছে না। তো দেখি আবার অনলাইন থেকে না হয় অর্ডার দিতে হবে। আর এই যে দেখো, এখন নিয়ে আসলাম কিছু জামা কাপড়। তো শীতের কিছু পোশাক নিয়ে এসেছি। এগুলো আজকে দুপুরবেলায় ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো এখন ভাঁজ করে এখন ভাবলাম যে রেখে দেব। এগুলো আর এখন কাজে লাগবে না, এগুলো আবার সামনের বছরের জন্য। তো আদিশ্রীর যে সোয়েটারগুলো রয়েছে সেগুলো ধুয়ে দিয়েছি, ওর বাপেরগুলো ধুয়ে দিয়েছি, তবে এখনও অনেকগুলো রয়েছে, সেগুলো আস্তে আস্তে করে ভাঁজ করে রাখতে হবে। আর কিছু কম্বল রয়েছে, পাতলা পাতলা কম্বল রয়েছে, আর একটা মোটা কম্বলও রয়েছে, সেগুলো ধুয়ে দিতে হবে। এখন অবশ্য আমার শরীরটা খারাপ রয়েছে, এখন আর ধুতে পারবো না, ভেবেছি 2-3 দিন মতো যাক, তো তারপর ধুয়ে দেব। এই হচ্ছে ব্যাপার। তো সংসারে জানো তো, কাজ অনেকই থাকে, অনেক কাজ থাকে। যদি রান্নাবান্না 2 বেলা 3 বেলা করতে হয়, আবার উপরন্তু ঘর গোছানো, ঘরের কাজ অনেকই করতে হয়। অনেকেই ভাবে যে ঘরে যারা থাকে তাদের হয়তো কোনো কাজ নেই, কিন্তু তাদের সারাদিনই কাজ থাকে, একদম রাতে ঘুমানোর আগে পর্যন্তই কাজকর্ম করতে হয়। তো যাই হোক, এদিকে দেখো সন্ধ্যা লেগে গেছে, তোমাদের একটু বাইরের পরিবেশটা দেখাচ্ছি। একদম মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে তো তারপর এই কাজগুলো আমি করে নিয়েছি। তো দেখো বাইরের পরিবেশটা এতটা সুন্দর লাগছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর এদিকে চলে এসেছি এখন আমি রান্নাঘরে, আর চা বসাবো। বসাবো বলতে বসিয়ে দিয়েছি, আমার শ্বশুরমশাই দেখলাম বসে রয়েছে চা খাওয়ার জন্য। প্রত্যেকদিন সন্ধ্যার সময় আমার শ্বশুরমশাই বসে থাকে চা খাওয়ার জন্য। তো তারপর এদিকে বাবার জন্য চা বসিয়েছি। তো ভাবলাম যে আমার তো ঠান্ডা সর্দি লেগেছে আর জ্বর হয়েছে, তাহলে আমি একটু চা তৈরি করব, বেশি আদা দিয়ে একটু ঝাল ঝাল করে চা তৈরি করব, চা তৈরি করে খাবো। আবার মেয়ের জন্য খাবার রেডি করতে হবে, তার জন্য এদিকে কাউ মিল্ক এখন আমি ফুটিয়ে নেব। বাকিটা কিছুটা পরিমাণে কাউ মিল্ক আমি কাঁচা রেখে দিয়েছি সকালের জন্য। চায়ের জল খুব ভালোভাবেই ফুটে গেছে, এখন আমি চা পাতা দিয়ে দেব। আর অনেকক্ষণ হয়েছে আমার শ্বশুর মশাই বসে রয়েছে, প্রথমেই বাবাকে দিয়ে আসবো। আর আমার শ্বশুর মশাই তো চিনি ছাড়া চা খান, আর আদিশ্রীর বাপিও তাই। তো এদিকে দেখো, আমি আমার শ্বশুরমশাইকে চা দিয়ে এসেছি, তারপর আমাদের জন্য চা তৈরি করে নিয়েছি। এখন রুমে নিয়ে যাব। আদিশ্রী এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে, ওকে আবার তুলতে হবে। ভাবলাম আগে চা খেয়ে নিই, তারপর ওকে তুলে আবার খাওয়াবো। তো এদিকে এখন আমরা দুজনে বসে চা খাচ্ছি আর দুই একটা গল্পও করি। সত্যি বলতে সারাদিন তেমনভাবে আমরা গল্প করতেও পারি না। আর এই সন্ধ্যার সময় একটু সময় পাই, তো ভাবি যে দুজনে বসে দু একটা কথা বলি। অনেক কথা জমা থাকে সারাদিনের, সেই কথাগুলো বলি। আর আমার শরীরটা ভালো নেই, এখন দেখলাম প্রচণ্ডই জ্বর এসেছে, মানে সেই জন্যই কেমন একটু লাগছে, মানে এত পরিমাণে শীত করে উঠছে, গায়ে কাঁটা দিয়ে উঠছে। তো হাজবেন্ড বলল যে হ্যাঁ, গায়ে জ্বর আছে। তো এদিকে মেয়েকে ডাকছিলাম যে আদিশ্রী ওঠো, আদিশ্রী ওঠো, কিন্তু আদিশ্রী তো আমার কথা শুনছেই না। ও উপরন্তু আবার কান্নাকাটি করছে, জানো তো ঘুম থেকে না উঠলে কি করে। তো এদিকে ওর বাপি এখন নিয়ে যাচ্ছে নিচের দিকে, এখন তো আর আমরা থাকবো না উপরে। তো এখন আবার নিচে যাব, আবার একটু বাদেই রান্নাবান্না করতে হবে, রাতের রান্নাবান্না। সেই জন্য বললাম তাহলে একবারে নিয়ে চলো নিচে, তাহলে নিচে গিয়েই কাজগুলো করে নেব। তো এদিকে মেয়ের জন্য একটু হেলথ ড্রিঙ্ক তৈরি করে নেব। এদিকে দেখো কাউ মিল্ক নিয়ে নিয়েছি, আর এই যে মেয়েকে হরলিক্স খাওয়াচ্ছি। তো আগে যে হেলথ ড্রিঙ্কটা খাওয়াতাম সেটা শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য হরলিক্স নিয়ে এসেছিল। তো এদিকে মেয়েকে হেলথ ড্রিঙ্কটা খাইয়ে দিয়েছি আমি। তো তারপর এদিকে চলে এসেছি রুমে।
তো মেয়ে আমার ঘুম থেকে উঠেছে, দেখলাম যে ওর চুল একদমই এলোমেলো রয়েছে, সেই জন্য ওকে একটু ফ্রেশ করিয়ে দিয়েছি, চুলটা খুব সুন্দরভাবে বেঁধে তো নিয়েছি। সন্ধ্যার সময় তারপর এখানে আদিশ্রীকে একটু হেলথ ড্রিঙ্ক বসে খাইয়ে রয়েছি। দিয়েছি, তারপর এখন আমি আর আমার মেয়ে খাটে বসে রয়েছি, তাই তো মা? এই যে আদিশ্রী, কি করছো তুমি? হ্যাঁ, তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। টাটা, টাটা করো মা, এদিকে। হ্যাঁ, টাটা।